আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আহ, সেটাকে মুনাফা বলেন, সুদ বলেন, যেটাই বলেন, এইটা ব্যাংকের পার্সপেক্টিভ বা এনজিও টেনজিও এগুলোর সাপেক্ষে অবৈধ একটা টপিক। আমাদের ইসলামী আহ, মূল্যবোধে এইটা হারাম একটা জিনিস। তবে আমাদের যেহেতু ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে এবং ব্যাংকিং ব্যবস্থা ছাড়া এখন তো চলাচলও হচ্ছে সম্ভব না। মানে হচ্ছে আমরা সুদ না নেই, কিন্তু ব্যাংকের হিসাব তো জানতে হবে আমাকে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং টপিকগুলো শিখবো এবং এই টপিকগুলো খুবই সহজ হবে। যারা ঐকিক নিয়মে হচ্ছে ভালো পারদর্শী হয়েছেন এবং ঐকিক নিয়মটা ভালো করে বুঝতে পেরেছেন, শতকরা ভালো করে বুঝতে পেরেছেন এবং শতকরা ঐকিক নিয়মের সংমিশ্রণেই হচ্ছে আমাদের এই মুনাফা অধ্যায়। আপনি কিন্তু যদি শতকরা এবং হচ্ছে ঐকিক নিয়মটা ভালো করে বুঝতে পারেন, তাহলে এই সূত্র নিজে তৈরি করতে পারবেন এবং এখানকার কোনো সূত্র মুখস্থ ছাড়াও আপনি সবগুলা সমস্যার সমাধান করতে পারবেন। যদিচ আমাদের এই যে এমসিকিউ এর যে দ্রুত আমরা সমাধান করতে হয়, যে জন্য কিছু সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু আমরা সূত্রটা কিভাবে আসছে, বেসিক সূত্রটা কিভাবে আসছে, এটা আমরা দেখে ফেলবো আজকে। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। সবাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কে কে পরীক্ষা দিচ্ছেন নিয়মিত, এটা আমার একটু জানা প্রয়োজন। এটা একটু জানাবেন যে নিয়মিত পরীক্ষা দিচ্ছেন কারা কারা। পরীক্ষাগুলো আপনাদেরকে নিয়মিত দিতে হবে এবং এখানে মার্ক কেমন আসতেছে এইটাও আপনারা একটু জানাবেন। আর আর হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন এবং যারা দিচ্ছেন না, কেন দিচ্ছেন না, এই আপনার সুযোগ থাকার পরেও এইটা নিজেকেই নিজে প্রশ্ন করবেন এবং আপনারা এখন থেকে সামনের পরীক্ষাগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। যারা এই বইটা এখনও সংগ্রহ করেনি, অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, এটা দ্রুততর সময়ের মধ্যে সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দেন এবং রুটিন অনুযায়ী পরীক্ষা দেন। আর আমরা আমরা হচ্ছে আজকের টপিকে এখনই চলে যাব। আজকের টপিকে যদি যাই, মুনাফা জিনিসটা কি? মুনাফা জিনিসটা এটাকে আপনি বলতে পারেন সুদ। আমরা আবার অনেকে মনে করি যে মুনাফা হালাল আর সুদ হচ্ছে হারাম। যেটাই মুনাফা কিন্তু এটাই কিন্তু সুদ। মুনাফা আর সুদ মানে তার মানে লভ্যাংশ পাওয়ার একটা সিস্টেম আছে। তো ওই সিস্টেম ছাড়া আপনি যেভাবেই যান না কেন সেটাই হচ্ছে হারাম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে এই মুনাফা বা হচ্ছে সুদের যে ব্যাপারটা, সেটা একটা সিস্টেম হচ্ছে এরকম। আমরা এইটা ভালো করে বুঝতে পারবো হচ্ছে যখন আমরা ব্যাংক থেকে লোন নিব, তখন হচ্ছে বা আমি ব্যাংকের টাকা, কোনো জায়গার টাকা পরিশোধ করতে পারতেছি না। একটা জায়গাতে হয় না যে আমি 1 লক্ষ টাকা, ধরেন আপনি কোনো জায়গা থেকে 1 লক্ষ টাকা আপনি নিয়েছেন, এই 1 লক্ষ টাকার মধ্যে থেকে আপনাকে ধরেন 2% হচ্ছে দিতে হয়, সুদ দিতে হয় প্রতি মাসে। তার মানে 2% যদি সুদ দিতে হয়, তার মানে 2% মানে কি 100 ভাগের 2 ভাগ, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ, তার মানে 100 ভাগের 2 ভাগ। ভগ্নাংশ আমরা কি জানি, নিচে হচ্ছে মোট আর উপরে হচ্ছে আমার খণ্ডিত অংশ, তার মানে 100 ভাগের 2 ভাগ। 1 লক্ষ মানে এখানে 100,000, তাহলে 1 লক্ষতে প্রতি মাসে আমার 2,000 টাকা কি দিতে হবে? প্রতি মাসে 2,000 টাকা আমাকে সুদ দিতে হবে, যদি 2% যদি আমার সুদ হয়। আচ্ছা, এবার একটু বুঝেন। আপনি প্রথম মাসের সুদের টাকাটা দিতে আপনি ব্যর্থ হইলেন, তখন কি হবে? পরের মাসে আপনাকে বলল যে না, এখন আপনি 1 মাস যদি সুদের টাকা দিতে ব্যর্থ হন, এই সুদের টাকাটা এখন মূল আপনি যে টাকাটা নিয়েছিলেন, ঋণটা আপনার বেড়ে যাবে। তার মানে পরের মাসে আপনাকে 1,02,000 1,02,000 টাকার হচ্ছে আপনাকে কি দিতে হবে? সুদ দিতে হবে, তার 2%। তার মানে সেখানে আবার 200 টাকা আমার, সরি 20 টাকা বেড়ে যাবে। আচ্ছা, এবারে যদি আমরা যদি দেখি যে মানে 40 টাকা তখন হবে। 100 টাকাতে হচ্ছে আমার 2 টাকা, মানে 2% হলে আমার 100 টাকাতে কত? 2 টাকা বাড়বে। তাহলে 1,000 টাকাতে 20 টাকা, 2,000 টাকাতে 40 টাকা। আচ্ছা, পরের মাসের যদি কিস্তি আবার দিতে আপনি ব্যর্থ হন, তখন আপনার ঋণটা বেড়ে দাঁড়াবে 1,04,000। এই যে মেন ঋণটা আপনার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় যে আপনার যে চক্রাকারে মূলধন বেড়ে যাওয়া। চক্রাকারে মূলধন বেড়ে যাওয়া, এটাকে কি সেটা বলে? ইয়েস। কারণ আপনি
এই যে মূলধনের উপর প্রতিবার যে সুদটা এটা তো দিতেই হবে, পরবর্তীতে আপনার এই যে 2000-এর উপরও এক্সট্রা আবার কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে সুদ হচ্ছে দুই প্রকারের সুদ হয়। একটা হচ্ছে সুদ হচ্ছে, এক প্রকারের সুদ হচ্ছে যে প্রতি মাসেই আপনার কি 2000 করে দেওয়া লাগবে, 2000 টাকা দেওয়া লাগবে, এই টাকা যদি না দিতে পারেন এটা আপনার অ্যাড হবে, 1,02,000 টাকা অ্যাড হবে পরের বছর, আপনার পরের মাসে আপনার ঋণ কত, 1,02,000 টাকা। কিন্তু ওই পরের মাসে আবার কত টাকা ঋণ দেওয়া লাগবে, আপনাকে 1 লক্ষ টাকারই দেওয়া লাগবে, 1,02,000-এর দেওয়া লাগবে না। তাহলে এই যে মুনাফা আমরা দুই প্রকারের হয়, একটা হচ্ছে সরল মুনাফা। এই সরল মুনাফা হচ্ছে আমার যেটা মূলধন থাকে এই মূলধনের উপরেই আমাকে কি করতে হয়, সুদ হিসাব করা হয়, মুনাফা হিসাব করা হয়। আর হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা, এটা আমরা আরও ক্লিয়ার হব। চক্রবৃদ্ধি মুনাফাতে আমার মূলধনটা আপডেট হয়, চক্রবৃদ্ধি মুনাফাতে মূলধন আপডেট হবে, মূলধন আপডেট হবে। আপডেট কিভাবে হবে, আপডেট হবে, আপডেট কিভাবে হবে, মূলধনটা হবে, মূলধন হবে আমার আগের যে মূলধন ছিল এর সাথে মুনাফাটা যোগ হয়ে যাবে। তাহলে বর্তমান আমরা লিখতে পারি এটাকে বর্তমান মূলধন, সেটা হচ্ছে পূর্বের যে মূলধনটা ছিল, পূর্বের যে মূলধনটা ছিল, পূর্বের মূলধন ওর সাথে মুনাফা যোগ হয়ে যাবে, ওর সাথে মুনাফা যোগ হয়ে যাবে। সহজ কথায় চক্রবৃদ্ধি মুনাফাতে সুদের উপরেও সুদ হচ্ছে কাউন্ট হয়, সুদেরও সুদ হচ্ছে কাউন্ট হয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাতে। ঠিক আছে, সুদেরও হচ্ছে আমার কি হবে, সুদ হয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাতে। তো আমরা এগুলা আরো ভালো করে দেখব পুরা হচ্ছে ক্লাস জুড়ে। সরল মুনাফা তার মানে কি, সরল মুনাফাতে শুধু মূলধনটা আমার ফিক্সড থাকতেছে, আমি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখছি, ব্যাংক আমাকে 1 লক্ষ টাকা রেসপেক্টে আমাকে 10% সুদ দেয় বাৎসরিক। তার মানে 1 লক্ষ টাকার 10% কত, 10,000 টাকা। বাংলাদেশের কোনো ব্যাংকে আপনি 1 লাখ টাকা রাখলে বাৎসরিক 10,000 টাকা আসলে দিবে না, তারপরে এগুলো এনজিওতে দেয় বিভিন্ন। তো 1 লক্ষ টাকাতে 10,000 টাকা ধরে নেন 10%, 10,000 টাকা আপনার 1 বছর পরে পেলেন বাৎসরিক। পরের বছরে তার মানে ধরেন 2026 সালে আপনি 26 সালের জুন মাসে আপনি 1 লাখ টাকা রাখছেন ব্যাংকে, 2027 সালের জুন মাসে আপনার টাকা হয়ে গেছে 1,10,000 টাকা। এবার 2027 সালের পরে আরও 1 বছর পরে 2028 সালের জুন মাসে আপনি কি কয় টাকা হচ্ছে পাবেন, মুনাফা পাবেন। এটা কি আপনি যে 2026 সালে 1 লক্ষ টাকা রেখেছেন এই 1 লক্ষ টাকারই 10% পাবেন, নাকি 2027 সালে যে 1 লক্ষ টাকাটা 10% পেয়ে 1,10,000 হয়ে গেছে 1,10,000-এর 10% পাবেন? 1,10,000-এর 10% পাওয়া হয় হচ্ছে এই চক্রবৃদ্ধি হারে হচ্ছে আমার কি মুনাফার সিস্টেমে। আর প্রতিবার আপনি প্রতি বছর যত বছরই যাক না কেন, 2 বছর 5 বছর 10 বছর পরে হলেও আপনি ওই যে মূলধন যেটা রেখেছিলেন 1 লক্ষ টাকারই সুদ পাবেন বা লাভ পাবেন, সেটা হচ্ছে আমার সরল মুনাফা। তো সরল মুনাফাতে আমার কি হয়, সরল মুনাফাতে হচ্ছে মুনাফা হচ্ছে ফিক্সড থাকে। তো দেখেন কি বলতেছে 12%, 12% মানে কি 100 টাকাতে 12 টাকা, 100 টাকাতে যদি 12 টাকা হয় তাহলে এখানে কয়টা টাকা, কত টাকা আছে, 10,000 টাকা আছে। এই 10,000 থেকে 100-র জন্য কয়টা, 2টা শূন্য যদি কেটে যান, 10,000 মানে কি 100টা, 100 হচ্ছে আমার 10,000, 100টা 100 টাকার নোটে হচ্ছে 10,000 টাকা হয়। তো এই যে 100 টাকাতে কিন্তু আমি 12 টাকা সুদ পাই, তাহলে 100 টাকাতে আমি কত পাবো, 1200 টাকা সুদ পাবো। তাহলে বাৎসরিক 12% যেহেতু মুনাফার হার, 10,000 টাকাতে আমি পাবো 1200 টাকা। 1 বছরে যদি 1200 টাকা পাই, 4 বছরে পাবো 4 × 4800 টাকা। ম্যাথ আমার কিন্তু শেষ, ম্যাথ কি শেষ? এখন এটাকে যদি ঐকিক নিয়মে করতে আসেন তখন আপনারা কিভাবে লিখবেন, ঐকিক নিয়মে করলে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। সুতরাং 100 টাকায় যদি 1 বছরের মুনাফা 12 টাকা হয়, ভাই 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে আমাকে বলেন? 100 টাকার চাইতে কম হবে, কম মানে হচ্ছে এই ভাগ 100 দিয়ে ভাগ করলেন। এবার 100 টাকায় 1 বছরের মুনাফা যে কয় টাকা হবে, 4 বছরের মুনাফা আমার কি কম হবে না বেশি হবে? আপনি বলবেন 1 বছরের যে টাকা মুনাফা হবে 4 বছরে তার চাইতে বেশি হবে, 4 গুণ হবে। তখন আমি এই যে
100 ওই 4 দিয়ে আমি কি করে দিলাম, বেশি হবে মানে গুণ করে দিলাম। এবার 100 টাকায় 4 বছরের মুনাফা যা হবে, 100 টাকার জায়গাতে যদি আমি 10,000 টাকা করি তাহলে আমার বেশি হবে নাকি কম হবে বলেন তো? 1 টাকার জন্য যা হবে 10,000 টাকার জন্য তো অবশ্যই বেশি হবে। বেশি হওয়া মানে গুণ হবে 10,000। এইটা যদি ক্যালকুলেশন করেন তাহলেও আপনার আনসারটা চলে আসবে। এই যে দেখেন, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য কেটে দিলেন, তাহলে এখানে 10,000 আর একটা শূন্য ছিল। ওকে, এখানে তাহলে 2টা শূন্য কেটে দিলে এখানে থাকতেছে 100, আর এখানে 4 4 12 হচ্ছে 48, আর গুণন 100 4800। দেখেন 4800 টাকা মিলে গেছে। সেম। এবার একটু খেয়াল করেন, আমরা এই ঐকিক নিয়ম থেকে মেন সূত্রটা আসছে, ঐকিক নিয়ম থেকে মেন সূত্রটা আসছে। দেখেন তো, এই যে 1000 যে এখানে আপনি 1000 গুণ করছেন, এইটা আমার কিন্তু মূলধন। এই 1000 টাকা যেটা হচ্ছে আমার কি মূলধন। মূলধন থেকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। মূলধন হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমার যেটা ক্যাপিটাল আর কি। এরপরে টাইম, এই যে এটা হচ্ছে আমার কি 4 বছর। দেখেন তো, 1 বছর 4 বছর, এটা কি আমার সময়। আর এই যে 12 টাকা, 100 টাকাতে মূলধন 12 টাকা, কার রেসপেক্টে? 100 টাকাতে। নিচে থাকে মোট 100, নিচে 100 টাকাতে আমার কয় টাকা? 100 অংশের মধ্যে 12 অংশ, 100 ভাগের মধ্যে 12 ভাগ, 100 টাকার মধ্যে 12 টাকা। এটাকে কি বলবেন? এইটা হচ্ছে আপনার মুনাফার হার। মুনাফার হার। মুনাফার হার কত? এই 12, যেহেতু 100তে প্রতি 100তে, এজন্য 100 দিয়ে ভাগ। এবার আসেন, তাহলে কি কি জিনিস আছে এখানে দেখেন। মুনাফার হার গুণন সময় গুণন মূলধন। একে আমরা মূলধনটাকে সামনে লিখতে পারি, তাহলে মূলধন গুণন সময় গুণন মুনাফার হার। আর এই যে মুনাফার হার, এটা যেহেতু 100 টাকাতে শতকরা হিসাব, এজন্য এর নিচে কিন্তু 100 থাকতেছে। এবং এইটা আসলে কি, এইটার পরিমাণ যেটা বের হচ্ছে ক্যালকুলেশন করে, এটা হচ্ছে আমার মুনাফা। মুনাফাতে ইংরেজি ইন্টারেস্ট, ইন্টারেস্টের আয় দিয়ে প্রকাশ করা হয়। মূলধন, ঠিক আছে, আমার মূলধন হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, সময় হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আর মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। যদি 100তে হিসাব করা থাকে, এই জন্য 100, আর বাই হচ্ছে আমার 100। এইটাই হচ্ছে আমাদের বহুল প্রচলিত সূত্র, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। এই আরটা কিন্তু আবার কি কনভার্ট করে, আর এর ভ্যালু কিন্তু সবসময় 100 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু পার্সেন্টেজে। এই জন্য আপনি মুখস্থ করবেন আই ইকুয়াল পি এন আর ডিভাইডেড বাই 100, ইংরেজি যেহেতু আছে 100। এই যে দেখেন, ঐকিক নিয়মের এখান থেকেই কিন্তু সূত্রটা আসছে, ঐকিক নিয়ম থেকেই কিন্তু সূত্রটা আসছে। এবারে এটাই হচ্ছে আমাদের মেন প্রধান সূত্র, যেটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে পিটা হচ্ছে মূলধন। যদি কোনো সময় আপনাকে মূলধন বের করতে বলে, অন্যগুলো দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, কত বছর সেটা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, বলছে পি কত, তাহলে পি ইকুয়াল কত হবে বলেন তো? পি ইকুয়াল হবে, দেখেন তো, এই 100টা এই পাশে নিচে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে উপরে, তার মানে 100i। আর এই যে পি এর সাথে এন আর আর হচ্ছে গুণ আকারে আছে, তাহলে এই ডান পাশে যদি আমরা এই বাম পাশে যদি নিয়ে আসি, মানে অপর পাশে যদি দেই, সমানের যে পাশে আছে গুণ আকারে থাকলে অপর পাশে সমানের অপর পাশে ভাগ হয়ে যায়, সমানের এক পাশে ভাগ থাকলে অপর পাশে গুণ হয়ে যায়। তাহলে এই 100টা এই পাশে ছিল, পি এর পাশে ছিল, এটাকে অপর পাশে দিলে গুণ হয়ে গেছে আয়ের সাথে, এবং এন আরটা পি এর সাথে গুণ ছিল, অপর পাশে যে এন আরটা ভাগ হয়ে গেছে, তাহলে পি ইকুয়াল। এইটা একটা সূত্র। এখন এই সূত্রগুলোকে মুখস্থ রাখবেন, খবরদার এগুলো মুখস্থ রাখা যাবে না। আপনার তো মেন সূত্র হচ্ছে এই মুখস্থ, এটা রাখলেই হচ্ছে। এখান থেকে কি এতটুকু আপনারা চেঞ্জ করতে পারবে না? এই ক্যাপাবিলিটি তো নিয়ে আসতে হবে। এটা জাস্ট একবার দেখলেই তো। এখন যদি বলা যায় এন এর সূত্র কি, এন কত হবে বলেন তো? তাহলে 100i 100i, আর এন রাখলে পি আর আর কে ওই পাশে পাঠায় দিলে পি আর আর দিয়ে ভাগ। এখন যদি আপনাকে বলা হয় যে আর এর সূত্রটা কি, আর এই মুনাফার হারের সূত্রটা কি, তাহলে হবে 100i ডিভাইডেড বাই পি এন।
এই ব্যাপারটা দেখবেন বইতে আলাদা আলাদা করে সূত্র দেওয়া আছে, আপনারা আবার আলাদা আলাদা করে মুখস্থ করতে চান, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, মেন সূত্রটা। আর যদি যারা আরো অনেকেই থাকতে পারে, আমি বলবো এটার জন্য সময় একটু লাগবে, যে ঐকিক নিয়ম দিয়েই তো করা যাচ্ছে, তাহলে আমি ঐকিক নিয়ম দিয়েই করব। যেমন প্রথমে আমি দেখেন মুখে মুখে করে ফেলছিলাম, কোন বেসিক দিয়ে বলেন তো? শতকরার বেসিক দিয়ে। এবং যে 75 দিনের জব প্রস্তুতির আয়োজন যারা করেছেন আমার সাথে, সেখানে কিন্তু ম্যাথের শতকরার ম্যাথগুলো আমি কিন্তু মুখে মুখেই আপনাদেরকে শিখিয়েছিলাম। এবারে হচ্ছে আমরা এই যে যা শিখলাম, চলেন আমরা প্র্যাকটিস করি। শতকরা 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? দেখেন এন হচ্ছে সবসময় আমরা যেটা এন হচ্ছে বছরে ক্যালকুলেশন করব। তাহলে 6 মাস মানে কি? 6 মাস মানে হচ্ছে হাফ বছর। মাস থেকে বছরে কি যাইতে আমাদের সমস্যা? কোনো সমস্যা নাই। যদি মাস থাকে, মাসকে আমরা 12 মাসে যেহেতু 1 বছর হয়, 12 দিয়ে ভাগ করে দিব। 6/12 হচ্ছে আমার হাফ বছর। তাহলে শতকরা বার্ষিক সুদে 8,000 টাকায় 6 মাসের সুদ কত? তাহলে আই ইকুয়াল আমরা জানি, আই ইকুয়াল আমরা কি জানি? আই ইকুয়াল আমরা জানি PNR ডিভাইডেড বাই 100। পি কত? পি দেওয়া আছে 8,000, এন হচ্ছে আমার কি হাফ, তার মানে এই টুটা নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আবার আপনারা যদি মনে করেন যে এই হাফটা ওরকম করে, তাহলে আমরা এই যে পিটা আমরা গুণ করে দিলাম, পি গুণন হাফ এন। এবার আর কত? আর দেওয়া আছে 15%, তার মানে 15/100। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের আনসারটা হয়ে যাবে। এই দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দিলাম, এই 2 দিয়ে কাটলে 4, 40, 4 × 9 = 60, 600 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আনসার। এবারে এইটা সবাই করবেন, সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন যদি বুঝতে পারেন। পারবো ইনশাল্লাহ। ওকে, সবাই দ্রুত আনসার করবেন। ওকে, রামিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, ভালো কথা, 5,000 টাকা রাখছে। এরপরে কি বলতেছে? ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, 6 বছর ব্যাংকে থেকে কোনো টাকা উঠাবেন না, উনি লাভ সহ উঠাবে। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পরে তিনি কত মুনাফা পাবেন? কত পার্সেন্ট? 10%। 10%-এর শতকরাতে আপনাদেরকে শিখিয়েছিলাম, 10% মানে একটা শূন্য কেটে যায়, 10 ভাগের 1 ভাগ মানে একটা শূন্য কেটে যায়। তাহলে বলেন তো 10%, 5,000 টাকার 10% মানে কি হবে? 5,000 টাকার 10% মানে একটা শূন্য কেটে যে 500 টাকা হবে। ঠিক আছে, আবার পরে তো বুঝবেন না স্লাইড দেখলে। 5,000-এর 10% মানে কি হবে? এই 5,000 থেকে একটা শূন্য কেটে দিয়ে 500 টাকা হবে। তাহলে 5,000 টাকা 1 বছরও যদি 500 টাকা পাই, 6 বছরে কত পাবো? 5 × 30 মানে 3,000 টাকা পাবো, তার মানে 3,000 টাকা পাবো। 6 বছরে মুনাফা তাহলে কত পাবো? 3,000। তাহলে মুনাফা কয় টাকা পাবো? 3,000 টাকা মুনাফা পাবো। মুনাফা আসল কত পাবো? মুনাফা আর আসল যোগ করলে মুনাফা আসল হয়। মুনাফা আসলের কয়েকটা নাম আছে, একটা মুনাফা আসল যে জিনিস, সেই জিনিসে কি আবার বলতে পারে আমি সুদ আসল একটা হাইফেন দিয়ে, ওইটাই হচ্ছে আমার সুদে আসল, একই জিনিস সুদে আসল। ওইটাই আবার আমার কি সবৃদ্ধি মূল, তার মানে যেটা বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি যেটা হচ্ছে মুনাফা পেয়েছি, ওইটা মূলধনের সাথে যুক্ত হয়ে যেটা হয়, তার মানে মুনাফা আসল, ওইটাকেই বলা হয় সবৃদ্ধি মূল। ঠিক আছে, এই নামগুলো একই জিনিস। তাহলে 5,000-এর সাথে 3,000 যোগ হলে 8,000 হয়। এখন যদি এটা আপনারা কি দিয়ে করতে, এটা তো মুখোমুখি করলাম, আপনারা যদি I = PNR ডিভাইডেড বাই 100 এই সূত্র ইউজ করেন কোনো সমস্যা নাই। পি হচ্ছে 5,000, এন হচ্ছে 6 বছর, আর হচ্ছে এন হচ্ছে আমার কত? 6 বছর, এন আর হচ্ছে 10% ডিভাইডেড বাই 100। এবার আমরা হচ্ছে কাটাকাটি যদি করি, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, 5 × 6 = 30, আর এই দুইটা শূন্য, 3,000 টাকা হচ্ছে এভাবে বের হবে, যেইটা আপনাদের ইচ্ছা। বাংলা ঘুরে পেঁচায় লিখছে, ইয়েস। প্রশ্নেতে প্রশ্নকর্তা আপনাকে কি করবে?
প্রশ্নকর্তা আপনাকে মানে নতুন টাইপ তো আর ম্যাথ বানাইতে পারবে না, আপনাকে কনফিউজ করার জন্য অনেক বেশি অপ্রয়োজনীয় বাংলা লেখা লিখতে পারে, অনেক বেশি ঘুরাইয়ে লিখতে পারে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এবং ক্লিয়ারলি যেন ওইটা আপনি বুঝতে সক্ষম হন। এইটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনাকে কিন্তু ওই জায়গাটায় যেতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমেই আপনি এই যে যত রকমের ঘুরায় পেঁচাই প্রশ্ন করুক না কেন এইটা আপনি ধরতে পারবেন, প্র্যাকটিস ছাড়া এটা পারবেন না। শতকরা বার্ষিক কত হার সুদে আর এর ভ্যালু বের করতে বলছে। দেখেন তো আর এর ভ্যালু আমরা তো জানি একটা সূত্র থেকেই সব আসছে, ওই যে আই ইকুয়াল PNR ডিভাইডেড বাই 100, এখান থেকে আমাদের আর এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আর হবে এই 100টা এই পাশে গেলে গুণ হবে 100 আর ডিভাইডেড বাই PN, তাই তো? তাহলে 100 আই কত, 12 বছরের সুদ হচ্ছে 162 টাকা, তাহলে 162, এই যে 162 টাকা, এবার পি কত 450 টাকায়, 450 টাকায়, তার মানে এটা মূলধন, এটা পি। এন কত 12 বছর, আর এটা তো আমার আই। তাহলে পি হচ্ছে আমার 450 আর এন হচ্ছে 12 বছর। কাটাকাটি করব, কাটাকাটিটা আপনারা একটু খেয়াল রাখবেন। এটা যদি কাটাকাটি করতে চাই, এখান থেকে একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা শূন্য কাটলাম। আপনারা যদি 5 দিয়ে এর কাটেন তাহলে 5 দুগুণে 10, আর 45-রে 5 নং 45। 9 দিয়ে যদি 162-রে ভাগ করেন, 9 দিয়ে 16-রে ভাগ করলে 9 একে 9, এবার 16 থেকে 9 যদি বিয়োগ করেন তাহলে 7 হয়, তাহলে এখানে 7 থাকতেছে, আর এই 2 নিয়ে আসলে 72। এবার 9 দিয়ে 72-রে ভাগ করা যায়, 8 নং 72, তার মানে 9 দিয়ে 162-রে কাটলে 18 হয়। এবার এই 2 যদি কাটেন 6-রে কাটলে, সরি 12-রে কাটলে 6 দুগুণে 12, এবার 6 দিয়ে কিন্তু 18-রে কাটা যায় 3, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে 3, তার মানে আর হচ্ছে আমার মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 3%। মুনাফার হার ইয়েস 3%, অনেকেই বের করতে ফেলতে পারছেন। তাহলে এবার এইটা বের করেন, এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা আপনারা একটু খেয়াল করবেন, প্রশ্নটা পড়বেন আনসার করবেন, প্রশ্নটা পড়বেন, ঘাবড়ায় যাবেন না। আপনারা মনে করেন যে প্রশ্নটা একটু ভাষা চেঞ্জ করে দিলে, প্রশ্নতে একই টাইপের কিছু ডাটা, বেশি ডাটা অ্যাড করে দিলে আপনাদের কাছে মনে হয় টপিকটা আলাদা জটিল হয়ে গেছে, আলাদা করে নতুন টপিকের জন্য মুখস্থ করতে যান। ম্যাথ তো বোঝার জিনিস, আপনি যখন সুদ জিনিসটা কিভাবে মানে কার রেসপেক্টে হয় এবং বেসিক সূত্রটা জেনে গেছেন, তখন তো ম্যাথ একটু বড় করলেও কোনো সমস্যা নাই। এটাই তার প্রমাণ। দেখি কারা কারা এটা করতে পারেন। দেখি কারা কারা এটা করতে পারেন। দেখেন আমি আপনাদের একটু সহযোগিতা করি, যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। 10% মুনাফায় 10% মুনাফায় ওই একই কথা, 10% মানে একটা শূন্য আমার কেটে যাবে। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা কত হারে পাওয়া যাবে, মুনাফা পাওয়া যাবে। তার মানে মুনাফার হার আর বের করতে বলছে, মুনাফার হার আর বের করতে বলছে, কিন্তু এখানে আমার দুইটা, একটা P1 দেওয়া আছে, একটা হচ্ছে R1 দেওয়া আছে, আর একটা আমার কি R2 দেওয়া আছে, আর একটা P2 দেওয়া আছে। আর এদের সময় দেখেন তো, দুই জায়গাতে সময় n হচ্ছে 1 বছর, n হচ্ছে আমার 1 বছর। এবার যদি আপনারা বের করতে চান, দেখেন তো এই যে এখানে কি ঘটনাটা ঘটবে, এখানে 10% সুদে 3000 টাকার মুনাফা কত হবে, এখানে I1টা কত হবে, I1টা হবে কিন্তু 3000 এর 10%, 10% মানে একটা শূন্য কমে যায় 300 টাকা 1 বছরে, কিন্তু এটা কি 1 বছরে। আবার I2টা কত হবে, আপনি আলাদা করে PNR সূত্র ইউজ করতে পারেন, আপনারা কিন্তু I1টা এইভাবেও করতে পারেন, P1 N1 R1। তো P1 হচ্ছে আমার কত 3000, N1 হচ্ছে 1, আপনার যেইটা ভালো লাগে, আমি জাস্ট আপনাদেরকে বেসিক সহ শেখাচ্ছি। আর হচ্ছে 10%, 10 বাই এ হচ্ছে 100, PNR ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করলে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে গেল, তাহলে এখানে 30 আর এখান থেকে একটা, এই হচ্ছে 300।
তাহলে I2 কত হবে? I2 হচ্ছে 2000 এর 8%। তো 2000 গুণন 8% মানে 8/100। এই দুইটা শূন্য 8 দুগুণ 160। আর না হলে আপনি যেভাবে করবেন এখানে আর কি, I2 ইকুয়াল হচ্ছে P2 N2 R2 ডিভাইডেড বাই 100। তাহলে P2 হচ্ছে আমার কত? 2000। আর N2 হচ্ছে 1 বছর। R2 হচ্ছে আমার কত? 8%। নিচে হচ্ছে 100। দুইটা শূন্য 8 দুগুণে 16 160। ঠিক আছে, এই যে 300 আর 160 এই হচ্ছে এটা আয়, যেটা হচ্ছে আমার 460। আর মূলধন মোট পি হচ্ছে আমার কত? এখানে 3000 আর 2000 5000। সময় হচ্ছে এন কত? এন হচ্ছে 1 বছর। তাহলে আমাদের আর কত? আর হচ্ছে আমার 100 আই ডিভাইডেড বাই পি এন। তাহলে 100 আই হচ্ছে আমার কত? আই হচ্ছে আমার 460 ডিভাইডেড বাই পি হচ্ছে আমার কত? 5000। এন হচ্ছে 1 বছর। কাটাকাটি করলে যেটা হবে সেটা হচ্ছে আনসার। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এই আমরা দুইটা শূন্য কেটে দিলাম। এবার এই হচ্ছে আমরা যদি কাটি, এখানে আমরা 10 রাখলাম, 5 10 50, 5 দিয়ে কাটলাম, এখানে 2 46 দুগুণে 92, নিচে 10 আছে 9.2। অনেকভাবে কাটাকাটি করা যায়, আমি জাস্ট সহজ করে দেওয়ার জন্য দেখালাম। এখন এটা কিন্তু আর একটা শর্টকাট দিয়েও করা যায়, এই শর্টকাটটা আমি এখন দেখালাম না। কি কারণে? কারণ আমি এখান থেকে আপনাদেরকে চিন্তা করার জন্য রাখলাম যে এটা কিন্তু আপনি শর্টকাট দিয়ে করতে পারবেন। এইটা আপনাদেরকে জন্য, আপনার গুগল করলেও বহুল প্রচলিত শর্টকাট আছে, কিন্তু এটা দিলাম না। এইটা হচ্ছে আপনাদের দেখালাম যে আপনি এইভাবে বের করতে পারেন, যেটা আমরা শতকরাতে করে আসছি, এখান থেকে শতকরাতে করে আসলাম। আবার যেটা এখানকার যে সূত্রটা, এইগুলা দিয়ে আমরা করতে পারি, আপনার ইচ্ছা। আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে গণিতটাকে সহজ করার জন্য, যে এইটা যে একটা ওয়েতেই যে করা যাবে ব্যাপারটা তা না। আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু আপনি কিন্তু আবার একটা ওয়ে শিখবেন। আপনি কিন্তু সবই শিখতে যাবেন না, আপনি একটা প্রসেস শিখবেন এবং ওই প্রসেসের উপরেই আপনি প্র্যাকটিস করে যাবেন বাড়িতে, এবং ওই প্রসেসেই আপনি পরীক্ষার হলে প্রশ্ন আসলে সলভ করবেন। এবং আপনার জন্য গণিতের একটা বই হলেই যথেষ্ট। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যখন এই চাকরির প্রিপারেশন নেন, বাজারের সব বই কিনেন, কোনো বই ভালো করে পড়েন না, আমি বলবো যে আপনি যে কোনো একটা বই কিনে, ওই একটা বই মানে গণিতের জন্য মৌলিক বইটা একটাই কিনবেন। ঠিক আছে, বাজারের যে কোনো রাইটারের একটা কিনলেই হবে, কিনে ওই বইটাই পড়বেন। ওকে, এবারে বলেন যে এই প্রশ্নটা সবাই একটু পারেন। কোন আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা, তার মানে 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা, এবং 5 বছরে মুনাফা সহ এটা 600 টাকা হয়ে গেছে। আমাকে একটু বলেন তো, আপনি ধরেন টাকা রাখছিলেন, ধরেন পি টাকা রাখছিলেন ব্যাংকে, তো প্রতি বছরে তো আপনাকে একটা মুনাফা দিছে, আপনাকে একটা লভ্যাংশ দিছে। তো 3 বছরে পি টাকাটা হয়ে গেছে 460 টাকা, আর 5 বছরে সেটা 600 টাকা হয়ে গেছে। এখন 5 বছরে যে 600 আর 3 বছরে যে আমার 460, একটা থেকে আরেকটা এই বিয়োগ যদি করে দেন, তাহলে 600 থেকে 460 যদি বিয়োগ করেন, এইদিকে 40 আর 100, এটা কি 2 বছরে এটা কি সুদ হচ্ছে না? এই যে 5 বছরে যে আপনি মুনাফা আসল হয়েছে 600 টাকা, 3 বছরে মুনাফা আসল যে 460 টাকা, তো দুই জায়গাতেই তো আমার আসল আছে, এখানেও আছে আসল, এখানেও আসল আছে। তাহলে এই দুই জায়গার মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে, 3 বছরে 460 টাকা আর 5 বছরে যে 600 টাকা, এদের ডিফারেন্সটা কেন হয়েছে? ওই যে আপনাকে বছর বছর মুনাফা দিচ্ছে জন্যই তো সুদ আর আসলটা বেড়ে যাচ্ছে, আসল তো বাড়ে না। সরল মুনাফা, সুদ যখন যোগ হয়ে আপনার মোট টাকার পরিমাণটা বাড়তেছে। তো 2 বছরে আপনাকে সুদ যদি 140 টাকা দেয় ভাই, তাহলে 1 বছরে আপনাকে সুদ কয় টাকা দিছে? 2 বছরে যদি 140 টাকা হয়, 1 বছরে কিন্তু আপনাকে সুদ দিছে 70 টাকা। এটা কি বুঝতে পারতেছেন? এবার দেখেন, 1 বছরে যদি সুদ আপনাকে 70 টাকা হয়, 3 বছরে সুদ আপনার কয় টাকা? 3 7 21, 210 টাকা। তাহলে দেখুন তো, এবার একটু ম্যাথটা করেন। কোন আসল
3 বছরে সুদে আসল 460 টাকা। এখন আপনি বের করে ফেলতে পারছেন যে 3 বছরে সুদ হচ্ছে 210 টাকা, তাহলে আসলটা কত ছিল? এই 460 থেকে আমার তাহলে 210 বিয়োগ করলে 250 টাকা, এটা তার আসল ছিল। বলেন বুঝতেছেন কিনা? তাহলে আসল হচ্ছে আমার কি? আসল হচ্ছে এই 250 টাকা। এখন আপনাকে প্রশ্ন করছে যে শতকরা মুনাফার হার কত। তো আপনার কাছে তো এখন সব জিনিস ইজি হয়ে গেছে, আপনার কাছে সব ডাটা আছে। মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে আমরা জানি 100 আই ডিভাইডেড বাই পিএন। তো 100 আই, আই যদি আপনি 210 দেন তাহলে পি হচ্ছে আমার 250, আর এন তাহলে কয় বছরের জন্য 210 টাকা পাইছেন? 3 বছরে, তাহলে 3 বসায় দেন, কাটাকাটি করেন, এই শূন্য আর এই শূন্য কাটেন, এই শূন্য আর ওই শূন্য কাটলে ভালোই তো, আচ্ছা সমস্যা নাই, এইটা আর এই শূন্যটা কাটেন, 3 দিয়ে কাটলে 3 সাথে 21, এই 25 দিয়ে কাটলে 4 25 হচ্ছে আমার 100, এবার 4 সাথে 28, 28%। বুঝতে পারতেছেন কিনা সবাই বলেন? লেট হয়ে গেছে, এখন এসে ক্লাসটা ধরা একটু কষ্ট হবে। আপনারা একটু বলেন তো সবাই যে যারা সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারলেন কিনা একটু জানাবেন, বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এবার দেখেন এই প্রশ্নটা একটু দেখেন যে বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা, ওকে, ইয়েস আগেরটা, সবাই একটু বলবেন যে আগেরটা হচ্ছে সব বুঝতে পেরেছেন কিনা, মানে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এইটা ধরতে পেরেছেন কিনা। ওকে, ম্যাথ ক্লাস করতে এবং ম্যাথ ক্লাস করতে কোনো সমস্যা হয় কিনা, কোনো কিছু হচ্ছে বোঝানোর কৌশলে প্রবলেম হয় কিনা, এগুলো একটু জানাবেন। বুঝতে পেরেছেন? যারা ক্লাসটা করছেন, আপনারা যারা মানে ক্লাসটা করছেন, শেয়ারের কথা বলি নাই, তো এখন এসে মনে হলো আপনারা যারা ক্লাসটি করছেন একটু সকলের উদ্দেশ্যে শেয়ার করে দেন। আপনারা যারা হচ্ছে বিভিন্ন সার্কেল রয়েছে তাদের উদ্দেশ্যে এবং মেনশন করেও তাদেরকে ডাকতে পারেন। এই যে আমরা এই আয়োজনটা নিচ্ছি, এটা কয়জনের কাছে পৌঁছিয়েছে বলেন তো? এতে কিন্তু আপনারা মানে আপনাদেরও এখানে অংশগ্রহণ করার হচ্ছে মানে জায়গা রয়েছে, কারণ অনেকেই রয়েছে বাংলাদেশের, অনেক স্টুডেন্ট বলতে পারেন, অনেক অ্যাসপিরেন্ট আছে সারা বাংলাদেশে। বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন জেলা পর্যায়ে যারা যারা রয়েছে, উপজেলা পর্যায়ে রয়েছে, ওরা একদম মানে বুঝেই পায় না যে কিভাবে কি পড়াশোনা করবে। আবার হচ্ছে অনেকেই বাংলাদেশে রয়েছে এই পড়াশোনা যখন শেষ করে তখন তো দেখা যাচ্ছে তারা তাদেরকে তো মানে প্রাইভেট যে কোনো জায়গায় গেলে যে একটা ইনকাম সম্মানজনক এটাও কিন্তু থাকে না, যে কারণে ম্যাক্সিমাম বেকার থাকে। এই সময় কিন্তু মানে টাকা খরচ করে কোর্স কিনে দেখা যাচ্ছে যে আবার নেট কিনে সব কিছু মিলানোটা অনেক কষ্টকর হয়ে যায়। যেই কারণেই কিন্তু আমরা ফ্রিতে কিন্তু আগেও হচ্ছে একটা আয়োজন করেছি এবং এই আয়োজনটাও করছি, এবং এতে কিন্তু পেড যে ব্যাচের সাথে যে কোনো ধরনের কোনো পার্থক্য কিন্তু নাই। আপনারা যারা করতেছেন আপনারা সবচাইতে ভালো বলতে পারবেন, ঠিক আছে? ওকে, ইয়েস, আপনারা বের করে ফেলছেন অনেকেই দেখতেছি। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে, তার মানে আর এর ভ্যালু দেওয়া আছে কত সময়ে, তার মানে এন এর ভ্যালু জানতে চেয়েছে ওয়াট 450 টাকা, পি সুদে আসল, এইটা হচ্ছে সুদে আসল, তার মানে এখানে পি প্লাস আই এইটা হচ্ছে 558 টাকা। তাহলে পি দেওয়া আছে কত, সুদ দেওয়া আছে 450 টাকা, আর পি প্লাস আই এর ভ্যালু 558 টাকা। তাহলে আই ইকুয়াল কত হবে? পি প্লাস আই যেটা আছে 558 থেকে আমি 450 যদি বিয়োগ করি, তার মানে 108 টাকা, এটা হচ্ছে আই এর ভ্যালু। এখন বলতেছে এন এর মানটা কত, তাহলে এন ইকুয়াল কত? আমি কিন্তু সূত্র আগেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আসছে, মুখস্থ করার দরকার নেই, একটা থেকেই আসছে, 100 আই ডিভাইডেড বাই আমার পি আর। তাহলে 100 আই হচ্ছে আমার কত? 108, পি হচ্ছে আমার কত? 450, আর আর হচ্ছে কত দেওয়া আছে? 6 টাকা সুদে। তাহলে 6, আমরা যদি এখন কাটাকাটি করতে যাই, এই শূন্য আর এই শূন্য কেটে গেল, আমরা 6 দিয়ে কাটতে পারবো, 6 1 কে 6, এখানে আরো 4 আছে আর 8টা, 6 8 হচ্ছে
48, তার মানে 18। আমরা জানি 18 ওভার মানে 108 বল। হ্যাঁ, টি-20 খেলাতে 18 ওভার মানে কত, মানে আমরা 50 ওভার পর্যন্ত 6 দিয়ে গুণ করলে কত হয় এটা আমাদের অনেক সবারই জানার কথা, বিশেষ করে যারা একটা কালে খেলার ভক্ত ছিলেন ক্রিকেটের। এবার আমরা যদি আসি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 5 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, আর 2 দুগুণে হচ্ছে আমার 4। এই হচ্ছে 4 বছর। ভিউয়ের চিন্তা হচ্ছে করি আমরা হচ্ছে করি না। আমাদের ইংলিশ মজা যে আমাদের মেন যে পেজটা আছে, আমরা যদি বলি, যদি এটা বলা এখানে আমি মানে হয়তো উচিত না, তারপরে একটু বলি যে আমাদের ইংলিশ মজা, হ্যাঁ আমাদের মেন যে পেজটা, হ্যাঁ ইংলিশ মজা, রফিক স্যারের ইংলিশ মজা পেজে যদি আমরা এই ক্লাসগুলো যদি ইংলিশ মজা পেজে নেওয়া হইতো তাহলে কি হইতো? ইংলিশ মজা পেজে কি, আমাদের তো পেজ অনেক পুরাতন পেজ এবং সেইটা মানে মিলিয়নের উপরে হচ্ছে ফলোয়ার, তাই না, বড় পেজ। তাহলে সেই পেজে যদি আমরা এই জবের ক্লাসগুলো নিতাম তাহলে সেখানে কি অনেক ভিউ হইতো। কিন্তু কেন আমরা এইটার জন্য মানে ইংলিশ মজা আবার জব দিয়ে আলাদা করে হচ্ছে পেজে এগুলা কেন নেওয়া হচ্ছে বলেন? এর একটা কারণ হচ্ছে যে জব প্রার্থীরা যেন সকল তথ্য একটা পেজেই পায়, মানে এমন কোনো পেজে যে তার ক্লাসটা যেন না করা লাগে যেই পেজে অন্যরাও আছে। তার মানে যারা জবে প্রত্যাশী না, দেখা যাচ্ছে অন্য কারণে ইংরেজি শিখতে যাচ্ছে, তারাও সেখানে আছে, ওইটা না থেকে যেন জবের সকল তথ্যগুলা পায় এবং তাদেরকে যেন ভালোভাবে কেয়ার নেওয়া যায়, এই জন্য কিন্তু নতুন পেজে ক্লাসগুলো কিন্তু নেওয়া হয়। যেই কারণে আপনাদের কাছে মনে হইতে পারে যে ভিউ কম। এই ভিউয়ের চিন্তা ভাবনা তো আসলে করি না, একটা সময় এই পেজের ভিউ দেখবেন যে অনেক হবে, কিন্তু আমরা যেটা চাই যে ভিউগুলো আসুক শুধুমাত্র যারা ডেডিকেটেড তাদের কাছ থেকে। ওকে, এবার এই প্রশ্নটা একটু দেখবেন, অনেকে আনসারও করে ফেলছেন, দ্রুত সবাই এটা করবেন, ভাষাটা বুঝবেন। বলতেছে বার্ষিক 8% সুদে 1200 টাকায় 5 বছরের যে সুদ হয়, এখানকার যে সুদটা পাবো বার্ষিক 6% সুদে কত টাকায়, মানে কত টাকার, তার মানে এখানে মূলধন বের করতে বলছে, মূলধনের কিন্তু হিসাব বলছে, 10 বছরের তত সুদ হয়। তার মানে এখানে দুইটা সেগমেন্ট আছে, দুইটা। প্রথম একটা সেগমেন্ট আছে এখানে 8% সুদ, 1200 টাকা, 5 বছর। তার মানে দুইটা যেহেতু সেগমেন্ট আছে, এটাকে আমরা P1 ধরি, মূলধন, প্রথম মূলধন, এটা R1, এটা হচ্ছে N1। তারপরে বলছে বার্ষিক 6%, এটা R2 দিলেন, কত টাকার, তাহলে মূলধন, দ্বিতীয় মূলধন P2 কত হবে, এটা হচ্ছে N2 দিলেন। তো প্রথম জায়গাতে যে মুনাফাটা পাবো এটাকে I1 ধরি, তাহলে P1 N1 R1। দ্বিতীয় ক্ষেত্রে যে মূলধনটা পাবো সেটা হচ্ছে আমার P2 N2 R2। এবারে প্রশ্নে এখানে এই যে বলতেছে যত সুদ হয়, যে সুদ হয় বা যত তত থাকবে, যত সুদ হয় তত তত পরিমাণ বা সমান পরিমাণ উভয় জায়গাতে। তার মানে এখান থেকে আপনারা কিন্তু বলতে পারেন I1 ইকুয়াল I2। তাহলে I1 এর মান হচ্ছে P1 N1 R1, আর এখানে হচ্ছে আমার P2 N2 R2। তাই হচ্ছে না, এখান থেকে আমার কার ভ্যালু বের করতে হবে বলেন তো? P2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে P2 ইকুয়াল কত হবে? P2 এর সাথে যা যা আছে এটাকে সমানের অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে P2 এর সাথে এই R2 N2 হচ্ছে গুণ আকারে আছে, অন্য পাশে নিয়ে গেলে তারা ভাগ হয়ে যাবে। তাহলে উপরে P1 N1 R1 আর নিচে হচ্ছে N2 আর R2। তার মানে এই যে প্রথম ডাটাগুলোকে গুণ করতে হবে আর পরের ডাটাগুলো দিয়ে ভাগ করতে হবে। এইভাবে অনেকে অনেকভাবে মানে শর্টকাট বলে যে যার যেভাবে ইচ্ছায় সেভাবে পড়ায়। তা আমি বলতেছি আপনি বেসিকটা বুঝেন যে এই জায়গাতে I1 আর এই I2 যেহেতু সমান, তার মানে প্রথম তিনটার গুণফল আর পরের তিনটার গুণফল সমান। তার মানে P1 ইকুয়াল কত দেওয়া আছে? 1200 দেওয়া আছে, আর হচ্ছে N এর ভ্যালু N1টা কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, R1টা দেওয়া আছে হচ্ছে 8%, মানে 8। এখন আপনি বলতে পারেন পার্সেন্ট যেহেতু তাহলে 100 দিয়ে ভাগ,
এই পাশেও 100 দিয়ে ভাগ, এই পাশেও 100 দিয়ে ভাগ, তাহলে উভয় পক্ষ থেকে 100 100 কাটাকাটি। ঠিক আছে, এবার n2 হচ্ছে আমার কত কত বছর, 10 বছর, r2 হচ্ছে কত 6, এইটা কাটাকাটি করলে আনসারটা বের হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 6 দুগুণে 1200, 200। এবার 10 দিয়ে এখানে কাটলে এখানে 20, 5 8 40, তাহলে 20 আর 40, 4 দুগুণে 8, 800। খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। ওকে, এবারে আসেন, এবং এই যত তত আমি কিন্তু ম্যাথ করালাম একটা, আপনাদের কিন্তু এই টপিকের 1000টা প্রশ্ন বানাই দিলেও যেন পারেন, এই জন্য নিজের খাতায় কিন্তু নোট করে রাখতে হবে। এবং যেদিন যে ক্লাসটা হয়, যেমন আমার গণিতের এইটা হচ্ছে মুনাফা, মুনাফার এই ক্লাসটা শেষ করে আপনার কাছে মুনাফা মানে যে গণিতের বইটা আছে মুনাফা চ্যাপ্টারে যে সবগুলা ম্যাথ করে ফেলেন, তখন ম্যাথ না পারলে বলবেন যে ক্লাসে আসলে ভালো করে পড়ায় নাই। ঠিক আছে, আচ্ছা, সুদ আসলে দ্বিগুণ 3 গুণ 4 গুণ থাকলে কি হবে? শর্টকাট আপনি এগুলা করতেই পারেন, তো শর্টকাট করাটাও আসলে খুব মানে জরুরি কিছু না। শর্টকাট ছাড়াই আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আনসার বের করে ফেলতে পারবেন। কিভাবে? সরল সুদের হার শতকরা কত টাকা হলে তার আর এর ভ্যালু কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এই যে কোনো মূলধন, তার মানে আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন। তো কোনটা ধরবেন বলেন তো, যেটাকে ক্যালকুলেশন করা ইজি। আপনি সবসময় যে কোনো মূলধন এই যে কত গুণ হলো সবসময় ধরবেন 100। 100 টাকা মূলধন, তাহলে সুদে আসলে হবে 300 টাকা। ভাই 100 টাকা মূলধন যদি 300 টাকা সুদে আসল হয়, তাহলে আয় কত টাকা? আয় 200 টাকা। আসলে 100 টাকা, মুনাফা পাইছেন 200 টাকা, সুদে আসলে 300 টাকা হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে এন এর ভ্যালু দেওয়া আছে, আসল আপনার কাছে আছে, মুনাফা আপনার কাছে আছে, আর বের করতে হবে। তাহলে আর ইকুয়াল কত? 100 আই ডিভাইডেড বাই পিএন। তাহলে 100 আই হচ্ছে কত বলেন? আই হচ্ছে 200, তার মানে যত গুণ হবে তার চাইতে 1 কম, ওর সাথে 100 গুণ, তাহলে 200। পি কত ধরছেন? 100, আর এন কত দেওয়া আছে? 8 বছর। এটা কাটাকাটি করলে যেটা হবে সেটা হচ্ছে আনসার। এই 100 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 4 25 হচ্ছে আপনার 100। এখন এইটা করতে আপনার কতটুকু? এই যে বুঝে গেলেন, এখন তো বুঝাই দিলাম, তো আপনি এইটা করতে কত, এই সূত্রে বসাইতে আপনার কত সময় লাগবে? সর্বোচ্চ 20 সেকেন্ড। এবার আপনি যদি মনে করেন না আমি শর্টকাট মুখস্থ রাখবো, তাহলে শর্টকাট কি? সুদের হার যখন বের করবেন, সুদের হার আর একল যত গুণ মাইনাস 1, কত গুণ? 3 গুণ। 3 গুণ থেকে 1 বিয়োগ করলে 2 থাকতেছে, তাহলে 2 ডিভাইডেড বাই সময়ের কত? সময় দেওয়া আছে হচ্ছে 8 বছর, 8 আর গুণন হচ্ছে 100 গুণ। তাহলে এই কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 25, মানে এটা 10 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। তাহলে যখন সুদের হার বের করতে বলবে তখন সময় দিয়ে ভাগ, আর সময় বের করতে বললে সময়টা এই পাশে চলে আসবে, তখন সুদের হার দিয়ে ভাগ। ব্যাপারটা বুঝছেন? যখন সুদের হার বের করতে বলছে তখন সময় দিয়ে ভাগ, আর সময় বের করতে বললে সুদের হার দিয়ে ভাগ, উপরে ওই সেম জিনিসটা থাকবে। তাহলে এই প্রশ্নটার আনসার আপনারা সবাই করবেন দ্রুত। একটু ধীরে, আচ্ছা ধীর হয়ে গেলাম। এটার আনসার করবেন সবাই। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরে সুদে মূলে, সুদে মূলে কি মানে সুদ আর মূলধন, সুদ আসল যেটাই সেটাই সমৃদ্ধি মূল 4 গুণ হবে। তাহলে আর হচ্ছে কত করতে পারেন? যত গুণ -1, 4 গুণ 4 - 1 3, নিচে হচ্ছে আমার কি বছর, তাহলে 25 বছর গুণন হচ্ছে 100, কাটাকাটি করলেই কিন্তু হয়ে যাবে। 4 দিয়ে 25 দিয়ে কাটলে 4 25 100, 3 4 12 বছর। বুঝতে পারতেছেন? শতকরা বার্ষিক কত? 4 গুণ হবে, এই হচ্ছে ব্যাপার। ইয়েস, 12%। এবারে আসেন চক্রবৃদ্ধি, এবারে আসেন চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আমরা সরলে দেখলাম, সরল মুনাফা, তার মানে একটা সূত্র আই ইকুয়াল টু পি এন আর দিয়েই কিন্তু সবগুলা ম্যাথ হয়েছে,
কারণ ওই সূত্র থেকে যা যা অন্য যে নতুন সূত্রগুলো তৈরি করা লাগছে ওই একটা সূত্র থেকেই আসছে। চক্রবৃদ্ধি মূলধন এইটা আসলে ওই যে শতকরার ছিল না, শতকরার উপরে শতকরা যে টপিকটা ছিল, তার মানে ধরেন আপনি করলেন 1000 এর 10%, এর 10%, এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধনের হচ্ছে আপনার কি সূত্র। তার মানে এই ম্যাথটাই যদি করেন, যেমন বলছে 10% মুনাফা 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে 800 এর 10%, ঠিক আছে, 800 এর 10%। এবার মেন কথা, 10% হলে তো আপনি 10% দিয়ে আপনি মুনাফাটা বের করতেছেন, কিন্তু যখন আমার এখানে মূলধন বের করতে বলবে, তাহলে দেখেন 100% হচ্ছে মেন মানে হচ্ছে মূলধন, আর 10% হচ্ছে সুদ। তাহলে মুনাফার আসল মিলে তার মানে সমৃদ্ধি মূল বা সুদে আসল তাহলে কত হচ্ছে 110%। এজন্য 800 এর 10% যদি বলেন তাহলে এইটা প্রথম বছরে শুধু সুদ, আর যদি 800 এর 110% বলেন তাহলে এটা 1 বছর পরে সুদ আসল, এবং আরো পরের বছর পরে আবার 10% তার আবার তার এর 110%। এটা বের করলে পুরা আপনার চক্রবৃদ্ধি মূলধনটা বের হয়ে যাবে। চলেন দেখেন ক্যালকুলেশনটা আমরা করি। 800 এর গুণন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এর মানে গুণন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, এই একটা শূন্য একটা শূন্য কাটা, এই একটা শূন্য একটা শূন্য কাটা, এখানকার এই নিচের দুইটা শূন্য আর এখানকার দুইটা শূন্য আমরা কেটে দিলাম। 8 11 11 121, 11 11 121, তাহলে 8 1 8, 8 2 16, 6 হাতে আছে আর 1 1 1 968। এই হচ্ছে আনসার এখানকার। এবার যদি এইটা সূত্র চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়, p × 1 + r টু দি পাওয়ার n, আর আমরা জানি মুনাফার হার n হচ্ছে আমার কি কত বছর। তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তাহলে চলেন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে এর ভ্যালুটা বের করি। ইকুয়াল টু p হচ্ছে আমার কত 800 টাকা, তাহলে 1 + 1 প্লাস আর এর ভ্যালু কত 10%, তার মানে 10 ডিভাইডেড বাই 100, n এর ভ্যালু হচ্ছে 2। এবার যদি ক্যালকুলেশন আমরা এখান থেকে করি, এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে 800 গুণন 1 + 1/10, এখানে 2, এবার 800 আমি যদি এই লসাগু বের করি 1 + 1/10, লসাগু 10, তাহলে 10 + 1 তার মানে 11/10, তাহলে 11/10 এখানে 2, তার মানে 800 11/10 গুণন 11/10। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখেন তো সেম জিনিসটা আসলো কিনা, এই শূন্য কাটা, এই দুইটা শূন্য কাটা, তাহলে 8 গুণন 11 গুণন 11, 8 গুণন 11 11 121, তার মানে 968, সেম জিনিস। তাহলে এটা হচ্ছে কি, এই যে চক্রবৃদ্ধি মুনাফাটা আমার যেটা হয় যে প্রথম বছর পর আমার হচ্ছে মুনাফা আসল মিলায়েই আসলটা হয়ে যাবে, আসলটা কত হয়ে যাবে, আসলটা বেড়ে যাচ্ছে, তাহলে মুনাফাটা আমার আসলের সাথে যোগ হয়ে আমার আসলটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে আসলটা হয়ে গেল এই যে 800 এর 110%, তার মানে এই যে 800 গুণন 110 বাই হচ্ছে 100, এই যদি আমরা কেটে দেই তাহলে 8 11 88, 810, 80 টাকা আমার কি প্রথম বছরে আমি মুনাফা পেয়েছিলাম। ওই 80 টাকা 800-র সাথে যোগ হয়ে এখন আমার আসলটা 1 বছর পর বেড়ে যে 880 টাকা হয়ে গেছে। এখন 2 বছর পর, তাহলে দ্বিতীয় বছর পরে আমার কি হবে, এই যে 810 ছিল এটা এর আবার কত 110%, এই জন্য দেখেন একবারে 800 এর 110%, এর 110%। যদি 3 বছরের বলতো তাহলে আমরা কি করতাম, আমরা করলে হইতো 800 গুণন 110% গুণন 110% গুণন 110%, শেষ। তাহলে আপনি কিন্তু এই সূত্র ব্যবহার ছাড়াই তখন আপনি করে দিতে পারতেন, যে কয় বছর ততগুলা আপনি এই পার্সেন্ট গুণ করে দিবেন, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে আপনাদেরকে আমি এখানে তো জায়গাটাই এখানে দেখালেই ভালো হতো, এই ম্যাথটার ক্ষেত্রে আমি দেখাই। আরেকটা ম্যাথ যেহেতু নিয়েছি এখানে দেখেন যে
চক্রবৃদ্ধি মুনাফা আমার হচ্ছে এইভাবে একটা দাগ টানবেন, এই 600 হচ্ছে আমার আসল 600। প্রথম বছরে 10% যেহেতু, তাহলে প্রথম বছরে এই 600 10% মানে একটা শূন্য কাটবে, 60 টাকা আপনি কি পাবেন? মুনাফা পাবেন। দ্বিতীয় বছরেও আপনি কি পাবেন? 60 টাকা মুনাফা পাবেন। কিসে? সরল মুনাফাতে। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, এইখানে চক্রবৃদ্ধি মুনাফার মেন থিংকটা কি, মেন হচ্ছে এখানের আপনার ইয়েটা কি, মোটিভটা কি? মেন মোটিভটা হচ্ছে এই যে প্রথম বছর পরে যে 60 টাকা আপনাকে ব্যাংক দিছে, টাকা যদি আপনি ব্যাংকে ফেলেও রাখেন, তাহলে তার পরের বছর থেকে এই যে সুদেরও আবার সুদ পাবেন। সুদের সুদ কি হারে পাবেন? এই যে মেন যে পার্সেন্টেজ থাকে, মেন মূলধনের উপরে যে যত পার্সেন্ট, সুদের টাকার উপরেও তত পার্সেন্ট প্রতি বছরে আপনি সুদ পাবেন। তাহলে প্রথম বছরে যে 60 টাকা যে আপনি সুদটা পেলেন, আপনি তো ব্যাংকে রাখছিলেন 600 টাকা, তাহলে প্রতি বছর 600 টাকার 10% পাবেনই। কিন্তু প্রথম বছরে যে 60 টাকা আপনি যে সুদ পাইছেন, এই টাকা যদি আপনি না উঠায় রাখেন, ব্যাংকেই রেখে দেন, তাহলে এই 60 টাকাও অ্যাজ আ ক্যাপিটাল হিসেবে কাজ করবে, আপনার মূলধন হিসেবে কাজ করবে। তখন তার পরের বছরে এই 60 টাকারও 10%, তার মানে 6 টাকা, 60 টাকার 10% মানে কি একটা শূন্য কাটা যাবে, তাহলে 6 টাকা আপনি কি পাবেন? মুনাফা পাবেন। এবারে তাহলে যদি বলছে দেখেন ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবে, তাহলে সরল মুনাফাতে পাবে 60 120 টাকা, চক্রবৃদ্ধির জন্য পাবে 6 টাকা, তার মানে 126 টাকা সে মুনাফা পাইলো। আর তার ছিল কত টাকা? 600 টাকা, তাহলে 600 আর 126 726 টাকা কিন্তু সে পাবে। এই প্রশ্ন থেকে আপনাকে যদি বলা হয় যে 2 বছরে তার সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, বলেন তো পার্থক্য কোনটা? পার্থক্য কিন্তু এই 6 টাকা। তখন আপনার আনসার হবে 6 টাকা। কারণ সরল মুনাফাতে তো আপনি এই 60 করে পাইতেন, এক্সট্রা যে সুদের উপরে যে সুদ পাইছেন এটাই তো পার্থক্য, তাহলে 6 হবে আনসার। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই হচ্ছে আপনার ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আপনি যদি এ ইকুয়াল দিয়ে করেন যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে পি হচ্ছে এখানে কত? 600 টাকা। আর 1 প্লাস আর যেহেতু 10%, তাহলে 1 প্লাস আর 10 ডিভাইডেড বাই 100 কাটাকাটি হবে, এখানে 2, তাহলে 600, এখানে ক্যালকুলেশন করলে 10 আর 1 11, তাহলে 11/10 গুণন 11/10 ক্যালকুলেশন করলে কিন্তু সেটা হয় 6 গুণন 11 11 121, 6 1 কে 6, 6 2 গুণ 12, হাতে আছে 1, 6 1 6 7, 726 টাকা। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই প্রশ্নটা এবার সবাই আনসার করার চেষ্টা করেন, এই প্রশ্নটা সবাই আনসার করার চেষ্টা করেন। ইয়েস, ডিফারেন্ট হচ্ছে 6। দেখেন প্রশ্নে কি বলতেছে, 20% 20% যৌগিক মুনাফায় মূলধন হচ্ছে 10,000 টাকার 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, এইটা কিন্তু নতুন একটা জিনিস দেখলাম, যেটাকে বলা হয় কি ষান্মাসিক 6 মাস ভিত্তিক। ঠিক আছে, 6 মাস ভিত্তিক। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এই যে 20% যে সুদের কথা বলছে, এই পার্সেন্ট সুদ কিন্তু সবসময় হয় বার্ষিক, কিন্তু সুদ বার্ষিক আপনাকে বলতেছে যে আপনি 6 মাস ভিত্তিক মুনাফাতে এই টাকাটা ব্যাংকে রাখলেন। এর মানে হচ্ছে ধরেন ব্যাংকে যদি 6 মাস ভিত্তিক রাখা হয়, তার মানে 6 মাস পরেই আপনাকে কি হবে? মূলধন আপডেট হবে। কিন্তু বার্ষিক যেহেতু 20%, 6 মাস পরে তো আর 20% দিবে না, 6 মাস বার্ষিক 20% মানে 6 মাস পরে হচ্ছে 10%। এবার আমাকে একটু বলেন যে চক্রবৃদ্ধি মুনাফাতে যখন আমরা টাকা রাখবো, তখন বার্ষিক 20% এটা বার্ষিক হিসেবে রাখলে ভালো হবে, নাকি আমরা যদি ষান্মাসিক বা 6 হচ্ছে মাসে বা অর্ধবার্ষিক হিসেবে রাখলে ভালো হবে?
অর্ধবার্ষিক রাখলে কিন্তু ভালো হবে, কারণ চক্রবৃদ্ধি মুনাফায় তো আমার কি হবে, মূলধন আপডেট হবে। 6 মাস পরে 10% বেড়ে গেলে আমার তো মূলধন বেড়ে গেছে, তার আবার 10% যখন বের করব তখন তো আমার ওই এক্সট্রা যে 10%-এরও আবার সুদের উপর সুদ পাবো। তাহলে এইরকম যদি অর্ধবার্ষিক হিসেবে বলা থাকে, শুধুমাত্র আপনার যেটা কাজ হবে, সে যেটা বার্ষিক আছে সেইটাকে আপনি অর্ধেক করে দিবেন, তাহলে 10%। আর বছর যেখানে 2 বছর ছিল, 2 বছরের সুদ তাহলে কয়বার এবার হবে, কয়বার আপনার মুনাফা হিসাব হবে, 4 বার, 2 গুণন 2। আর যদি এরকম ভাবে আমি এক্সট্রা, ওরকম প্রশ্ন হয়তো আসবে না, তারপর আমি বলে রাখি মানে 4 মাস ভিত্তিক যদি হয় তাহলে 4 মাস পর পর, তখন কিন্তু আপনার 1 বছর মানে হচ্ছে 12 মাস, যেহেতু 4 দিয়ে ভাগ করলে কিন্তু 3 হয়, তখন আপনার বার্ষিককে 3 দিয়ে ভাগ করবেন, এটা হবে সুদের হার। আর তখন এই যে আপনার সময়টা হবে, মেন সময়টা তখন যেটা থাকবে তাকে 3 দিয়ে গুণ করতে হবে। যেমন মূলধন A ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এখানে P হচ্ছে আমার কত, 10,000 টাকা, 1 প্লাস আর বলেন তো কত ক্যালকুলেশন হবে, 20% কি ক্যালকুলেশন হবে, হবে না, কারণ অর্ধ বছর, তখন 20%কে 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করলে 10%, তাহলে 10 বাই হচ্ছে 100, তাহলে 10% মানে অ্যাকচুয়ালি কি 1/10, তাহলে আমি একবারে 1/10 বসায় দিলাম। আর এন এর মান এখন কত বসবে বলেন, এন এর মান কি 2 বছর বসবে না, বার্ষিক না হয়ে যেহেতু হিসাব অর্ধবার্ষিক হচ্ছে, এজন্য তখন ডাবল হয়ে যাবে, 1 বছরে 2 বার করে আমি মুনাফা পাবো। তাহলে এই যে এখানে আমি 4 থাকবে, 10,000, এখানে ক্যালকুলেশন হলো কত, 11/10, তাহলে 11/10 তার উপরে কত আছে, 11/10 উপরে 4 আছে, মানে 4টা 11/10 আছে, 11/10 গুণন 11/10। এবার ক্যালকুলেশন যদি করি, এই নিচে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, উপরে আমি 4টা শূন্য কেটে দিলাম, তাহলে 11 11 11 11, কয়টা 11 গুণ আছে, 4টা 11 গুণ আছে, তার মানে 11 টু দি পাওয়ার 4, খ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস। এবার এই যে আমরা যেটা আমি আপনাদের কিন্তু বেসিকটা করে মানে শিখিয়েছি যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা, এই পার্থক্যের জন্য আমরা এইভাবে করব, 10% মুনাফায় 1,000 টাকায় 2 বছরের সরল মুনাফা হচ্ছে কত, দেখেন আমার 1,000 টাকা, এই একটা দাগ দিয়ে দিলাম, প্রথম বর্ষে 10% যেহেতু, তাহলে একটা শূন্য কেটে যে 100 টাকা পাবো, দ্বিতীয় বর্ষে আমি 100 টাকা পাবো, এটা হচ্ছে সরল মুনাফায়, প্রতি বছরে 100 টাকা করে পাবো। চক্রবৃদ্ধিতে যে ঘটনাটা ঘটবে, আমি প্রথম বছরে যে 100 টাকাটা পেয়েছি, এই 100 টাকা আমি ব্যাংকে ফেলে রাখছি, তাহলে দ্বিতীয় বছরে এই সুদের উপর আবার সুদ পাবো, কোন হারে, এই 10%, তাহলে একটা শূন্য কেটে যে 10 টাকা আমি পাবো। তাহলে যেহেতু আমাকে 2 বছরের কথাই বলছে, তাহলে 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি হবে, এই 10 টাকা হবে পার্থক্য, এই 10 টাকা হবে পার্থক্য, তাহলে 10 হচ্ছে আনসার। না হলে আমরা এটার জন্য, যেহেতু পরীক্ষায় আসলে শুধু 2 অথবা 3 দিয়েই আসবে, 2 বছরের জন্য পার্থক্য সরাসরি পি আর স্কয়ার বসাইতে পারি, তাহলে পি আর স্কয়ার, পি হচ্ছে কত, 1,000 টাকা, আর আর স্কয়ার, আর হচ্ছে কত, 10%, 10% মানে হচ্ছে 1/10 স্কয়ার, তাহলে 1,000 1/10 স্কয়ার, যেহেতু 1/10 দুইটা আছে, ওকে। এটার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই নিচের দুইটা শূন্য, উপরের দুইটা শূন্য কাটা, তাহলে 10 হচ্ছে আনসার। আর 3 বছরের জন্য হলে এই পি আর স্কয়ার থাকবে, সাথে আর প্লাস 3 থাকবে, এইটা, এটা সহজে আসছে, মানে এটা যে আসছে একবারই সহজভাবে, ওই এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মানে 3, এই কিউবের সূত্রে ফেলে দিবেন, তারপর আই বের করতে হচ্ছে, এ থেকে আমরা কি করব, পি আবার বিয়োগ করলে চক্রবৃদ্ধি হচ্ছে মুনাফাটা পেয়ে যাব আই, আর সরলের হচ্ছে আই হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর, এই দুইটা ডিফারেন্স দেখবেনই, এইটা আসতেছে। এটা আপনাদের জন্য একটু হোমওয়ার্ক দিলাম, আজকে একটু করার ট্রাই করবেন, এগুলো করতে পারলে ভালো লাগবে, ঠিক আছে, আমি প্রসেসটা বলে দিলাম, আপনারা করার চেষ্টা করবেন। এবার আজকের দিনে লাস্টের আপনাদের এইটা হচ্ছে পরীক্ষা, এইটার আমি আনসার আপনারা করবেন, করতে করতে পরীক্ষাটা শেষ হবে, এটা আমি আর বললাম না, হোমওয়ার্ক, মানে করে দিলাম না, এটা সরি হোমওয়ার্ক না, এটা টেস্ট। এখন আপনারা উত্তর করবেন, আমি বিদায় নিতে নিতে উত্তর করবেন, আমি আপনাদের আনসারটা দেখব। দুইটা প্রসেসেই করতে পারেন, এক এই যে
এই সিস্টেমে করতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনারা সরাসরি এই সূত্র ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। তাহলে আজকের ক্লাস এখানেই হচ্ছে শেষ হচ্ছে। আপনারা এটার আনসারটা দিয়ে দিবেন। আনসার দিতে দিতেই হচ্ছে টপিক বেস বুক আপনার যেইটা ভালো লাগে, বাজারে অনেক ভালো বই আছে, আপনার যেইটা ভালো লাগে, ঠিক আছে। আমি যেহেতু নির্দিষ্ট কোনো একটা বই থেকে পড়াই না, এজন্য আমি তো এই নির্দিষ্ট কোনো বই হচ্ছে আপনাকে পড়তে মানে আমি বলতেছি না। আপনার যেইটা ভালো লাগে বই একটু দেখেন বাজারে, বা যারা সিনিয়রদের কাছে বইটা আছে দেখবেন আপনি বই একটু পেজে দেখে যেটা ভালো লাগতেছে একটা অধ্যায় একটু চোখ বোলান, ওইটা আপনি কিনেন। কারণ আমি আপনাকে যেটা পরামর্শ দেবো, আপনি একটা বই পড়বেন, একটা বই ভালো করে পড়বেন, তাহলেই হবে। ওকে, খুঁজে পাওয়া কি ব্যাপার, আপনারা এতটা হচ্ছে মানে মানে ব্যাকডেটেড হইলে তো হবে না। শুরু থেকে ক্লাস কি নিয়মিত করেন না? আপনাদের তো বলেছি যে ইএম জব একবার লেখেন, তো ইএম জব লেখেন, এইটাই লেখেন, নাকি বুঝেন একটু কম বলেন তো? অনেকগুলো ক্লাসে বলা হয়েছে ইএম জব হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, সার্চ করবেন ইএম জবে, দেখবেন যে প্লে লিস্ট আকার দেওয়া আছে, সেখানে আপনারা বাংলা, জিকে এবং হচ্ছে ম্যাথের ক্লাসগুলো পেয়ে যাবেন। আর ইংলিশ যে মজা, ইংলিশ হচ্ছে মজা, এই হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা ইংরেজি পেয়ে যাবেন, ঠিক আছে। সব প্লে লিস্ট আকারে দেওয়া আছে, সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া আছে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।